বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগ সূচক আজকাল খারাপ যাচ্ছে, সেই সাথে যাচ্ছে বিনিয়োগের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, বিভিন্ন সংকট সামনে চলে আসছে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ টিভি নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে থাকবো আমি রাবে ইসলাম স্নেহা। আমাদের আজকের আলোচ্য বিষয় বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক স্প্যারো গ্রুপ, সাবেক পরিচালক BGMEA। এর পরপরই রয়েছেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক এবং চেয়ারম্যান লিটল গ্রুপ, পরিচালক টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, সেই সাথে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং উপদেষ্টা BCCCI। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই জনাব শোভন ইসলাম আপনার কাছে যাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি আসলে আলোচনা করব সেটি হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন দেশের ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি, এখন পর্যন্ত হয়নি, এবং আগের চেয়ে আরও খারাপ হচ্ছে। একজন বলেছেন যে নতুন করে ভ্যাট আরোপ এবং সরকারের নীতি ধারাবাহিকতার অভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে সমস্যায় পড়ছেন তারা। এটা একজন ব্যবসায়ীর মন্তব্যের কথা বললাম। আপনি একজন ব্যবসায়ী হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমরা যদি কারেন্ট সূচকগুলো দেখি, বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক, সমষ্টিগত ইকোনমিকে যদি বলা হয়, সেটি কিন্তু একটি কন্ট্রাকশনের দিকে যাচ্ছে। এটি সামান্য একটু এক্সপ্যানশন হয়েছিল, কিন্তু কন্ট্রাকশনের দিকে যাচ্ছে। আমাদের জিডিপিও নিম্নমুখী, কাজে সমস্ত সূচক যেগুলো আছে সেগুলো সবই নিম্নমুখী। এর কারণ আছে, কারণ আপনি যদি দেখেন আমাদের বিনিয়োগ একেবারে স্থবির, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট অলমোস্ট জিরো। কাজে যদি ক্যাপিটাল মেশিনারি না আসে তো অফকোর্স আপনার তো নতুন করে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে না। সো অফকোর্স ইউর জিডিপি ইজ গোয়িং ডাউন। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং কিন্তু প্রচণ্ড টাইট মনিটারি পলিসি নিয়েছে। সো মনিটারি পলিসি, যেটা আমাদের মনিটারি পলিসি, সেটা কিন্তু প্রচণ্ড টাইটেনিং যখন সুদের হার বেড়ে যায়, যে মনিটারি পলিসি টাইটেনিং মানে সুদের হার বাড়িয়ে দেওয়া এবং বাজারে অর্থের যে ফ্লোট আছে সেটাকে টেনে ধরা। তো এটা কারণ হলো যে আমাদের ইনফ্লেশন ইজ টু হাই। ইনফ্লেশন যখন হাই হয় এবং আমাদের ইন্টারেস্ট রেট যখন হাই, এটাকে কমানোর জন্য হাই করা হয়, তখন নর্মালি এক মার্কেট একটা কন্ট্রাকশন করে, অ্যান্ড উই আর সিইং দ্য সেম কন্ট্রাকশন। অন টপ অফ ইট আমাদের যে প্রোডাকশন খাত, যেমন আরএমজি সেক্টর যদি কথা বলি, আরএমজি সেক্টর, টেক্সটাইল সেক্টর, খোরশেদ ভাই আছেন, এখন আরএমজি সেক্টরে দেখেন আমাদের গ্যাসের স্বল্পতা রয়েছে, আমাদের এনার্জি প্রচণ্ড সংকট, এবং এখানে অলসো ব্যাংকিং মনিটারি পলিসি ইজ টাইট। এই মুহূর্তে আমাদের ছোট মাঝারি শিল্প যারা আছে তারা খুব সাফার করছে, বিকজ দে আর আনএবল টু গেট মানি ফ্রম দ্য ব্যাংক। তারা ব্যাংক থেকে পয়সা পাচ্ছে না। যে বড় কারখানা যেগুলো আছে, আমরা যারা বড় পরিসরে ব্যবসা করি, তাদের প্রবলেমটা হয়ে গেছে আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না টাইম মতো, আমাদের পোর্টের সমস্যা আছে, আমাদের কাস্টমস ভ্যাটের নানা সমস্যা আছে। সো এই সমস্যাগুলো কিন্তু আমরা বহুদিন ধরে বলে আসছি, এগুলো কিন্তু অ্যাড্রেস করা হয়নি। যখন এগুলো অ্যাড্রেস করা না হয়, আপনার যখন বিজনেস ইজ অ্যাবাউট টু থিং, আমাদের প্রোডাক্টিভিটি ইজ অ্যাবাউট টু থিং, পিপল, ডাবল পি যেটাকে আমরা বলি, পিপল অ্যান্ড পাওয়ার। আমাদের যদি পাওয়ার না থাকে তো আমরা কিভাবে প্রোডাকশন উৎপাদন ক্ষমতা বাড়াবো? আমাদের কিন্তু পিপুলরা প্রচণ্ড সক্ষম, তারা কিন্তু আসছে, মার্কেটে আসছে, তারা কাজের জন্য রেডি। আমাদের এন্টারপ্রেনিউরস আর ভেরি ভেরি এম্পাওয়ারিং, তারা কাজ করছে। কিন্তু ঘটনা হলো আমাদের যদি পাওয়ার না থাকে, পাওয়ার ইজ বিকামিং এ বিগ ক্রাইসিস ফর আস। আমাদের বিদ্যুৎ থাকে না দিনের কত ঘন্টা, সেটা আমাদের ডিজেল, অল্টারনেটিভ ফুয়েল দিয়ে আমাদের বিদ্যুৎ সচল রাখতে হয়। আর যেখানে গ্যাস আমরা ধরেন যেটা ডাইং করি, আমরা যেটা আমাদের ওয়াশিংয়ের জন্য আমাদের ব্যবহার করা হয়, সেই গ্যাসটি যদি অপ্রতুল থাকে তাহলে আমাদের যে মেশিনারিজগুলো সেগুলো চলে না। আজকাল মডার্ন মেশিনারিজ লট অফ নিউমেনিক্স দিয়ে চলে, সেখানেও আমাদের গ্যাসের প্রয়োজন হয়। ইভেন মডার্ন মেশিনারি যেগুলো অটোমেশন, আমাদের লট অফ অটোমেশনে আমরা ইনভেস্ট করেছি। কাজে বড় ফ্যাক্টরিগুলো সাফার করছে, কারণ আমাদের যে পরিমাণ প্রোডাক্টিভিটি আমাদের দরকার টু কম্পিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে কিন্তু আমরা সেই পরিমাণ প্রোডাক্টিভিটি পাচ্ছি না, বিকজ দের ইজ নো পাওয়ার। এই পাওয়ার সেক্টরে একটা প্রপার পলিসি আমাদের কিন্তু ইমপ্লিমেন্ট হয় নাই, এবং পাওয়ার সেক্টরে আমাদের অবস্থার কোনো উন্নতি হয় না। যদিও আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। সো দিস ইজ ওয়ান অফ দ্য key factors. One is monetary policy, যে টাইট করা হয়েছে, যেখানে মানি সাপ্লাই ইজ শর্ট, ইন্টারেস্ট রেট ইজ হাই। অন্যদিকে আমরা উই আর নট গেটিং দ্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের দরকার। আমরা কিন্তু নিজেরা গ্যাস উৎপাদন করতে পারবো না, গ্যাস আমাদেরকে সাপ্লাই দিতে হবে। সেগুলো যেহেতু আমরা পাচ্ছি না, কাজেই আমাদের এদিক দিয়ে আমরা প্রোডাক্টিভিটিতেও পিছিয়ে যাচ্ছি, শিপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট পিছিয়ে যাচ্ছে। তো এই সব কারণে তো ওভারঅল বিজনেস সিচুয়েশন ইজ নট গুড।
গিভেন ঈদ আসছে সামনে, আমাদের প্রচন্ড একটা আমরা ঝুঁকির মুখে পড়ে যাচ্ছি, কারণ আমাদের বেতন বোনাস কিন্তু দিতে হবে। তার মধ্যে আবার এনবিআর স্ট্রাইক গেল কয়েকদিন, পোর্ট ওয়াজ ক্লোজড, এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড। তো এই সব মিলে আমরা অত্যন্ত ঝুঁকির মুখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শোভন ইসলাম। আমি যেতে চাই মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে। আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা শোভন ইসলাম উনি বলছিলেন বিভিন্ন বিষয়ের সংকটের কথা তুলে ধরেছিলেন। উনি গ্যাসের কথা বলেছেন, ইনফ্লেশনের কথা বলেছেন, অনেকগুলো সংকটের কথা বলেছেন। আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন বিশেষজ্ঞদের মতে দেশে কয়েক বছর ধরে বিনিয়োগের পরিস্থিতি একদম ভালো নেই। বর্তমান সময়ে ওনারা যদি একদম অ্যাড্রেস করে বলেন যে বিনিয়োগের কোনো পরিস্থিতিই নেই বর্তমান সময়ে, সেই সাথে বলেছেন বিশেষ করে জিডিপি এর তুলনায় বেসরকারি ও বিদেশি বিনিয়োগ কম। বলেছেন এই পরিস্থিতিতে উত্তরণে বিদ্যমান হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ নীতির সংশোধন, এছাড়া হচ্ছে শুল্ক কর নিয়ে বিদ্যমান জটিলতা নিরসন করতে হবে, যেটি একটু আগেই শোভন ইসলাম বলছিলেন। এই বিষয়গুলো আপনার অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করবেন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে এখানে নিয়ে আসার জন্য। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন বিনিয়োগের সর্বপ্রথম শর্ত কি? বিনিয়োগের সর্বপ্রথম শর্ত পরিবেশ। আপনাকে পরিবেশ আগে ঠিক করতে হবে। পরিবেশ যদি হয় সেখানে বিদেশি বিনিয়োগ আসবে। যদি পরিবেশ ভালো না থাকে সেখানে আপনি যত কিছুই দেন, আপনি যদি তাকে টাকা পয়সা দিয়ে মিলও বানাই দেন, যে ভাই তোমাকে আমি মিলতে দিয়ে তুমি চালাও, আসবে না। কারণ পরিবেশটা সর্বপ্রথম আমাদের দরকার। ইদানিং যে জিনিসটা হচ্ছে, আপনি বলছেন যে বিগত কিছু বছর যাবতীয় পরিবেশ আমাদের যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এটার কারণ কি? দেখেন বিদেশি যেসব লোকজন বিনিয়োগ করতে আসে, ওনারা কিন্তু প্রতি জিনিসটা আপনার এখানে খবর নেয়। আপনি মনে করেন না যে আপনি ডাক দিয়েছেন চলে আসছে 200 লোক সবাই বিনিয়োগ করতে চলে আসছে, তা না। যারা বিনিয়োগ করবে প্রতিটা জিনিস একটা প্ল্যানিং করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে। দেখেন আপনি একটা পরিকল্পনা করবেন আপনি ভবিষ্যৎ নিয়ে, আপনি কোথায় লেখাপড়া করবেন, কোন ভার্সিটিতে যাবেন, কি করবেন, পরবর্তী চাকরি কোথায় করবেন। যারা বিনিয়োগ করতেছে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার করবে, সে কি চিন্তা করবে না যে আমি কোন দেশে যাব, সেই দেশে যাওয়ার পর আমার কি হবে, ওইখানে কি কি সমস্যাগুলো আছে, এগুলো তারা তাদের লোক দিয়ে, অভিজ্ঞ লোক দিয়ে তারা এগুলো যাচাই করে, বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে। কোন কোন দেশে এখন তারা মনে করেন আমার একটা টাকা আছে রাখা, আমি চাচ্ছি বিদেশে বিনিয়োগ করতে, আমার কাছে 7টা দেশ থেকে অফার আছে। ধরেন আপনার আমি বলি উজবেকিস্তান, ভিয়েতনাম, তারপরে আপনার কম্বোডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে, ইন্দোনেশিয়াও ডাকছে। তো এখন আমি যদি যেতে চাই, আমার যদি পর্যাপ্ত পরিমাণে ওই দেশে গিয়ে লাভবান হওয়ার জন্য আমার যদি মেধা থাকে, তাহলে কিন্তু আমি যাব। 1 নাম্বার। আমার যদি নিজস্ব মেধা না থাকে, অন্য লোকের উপর নির্ভর করে কিন্তু আমি যাব না। নাম্বার 1 কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো যে ওইখানে যে আমি যাচ্ছি ওদের কী কী নীতিমালা আছে, তারা কী কী নীতিমালা আপনাকে দিবে, এবং সেই নীতিমালাটা আমি ওখানে এইভাবে চলতে পারবো কিনা, আমার ফ্যাক্টরিটা করার পরে আমি লাভবান হব কিনা, এইসব জিনিস কিন্তু আমি চিন্তা করে আমি 7টা রিপোর্ট নিয়েছি 7টা দেশের থেকে। এখন দেখা গেল যে আমি দেখলাম, যেমন আমি বলি আমার কাছে একটা আসলো আপনার উজবেকিস্তান, তারা বলতেছে তুমি যদি এখানে স্পিনিং করো, তোমার জন্য আমি আজকে রেট যেটা আছে গ্যাসের রেট, এটা 7 বছর আমি বাড়াবো না, তোমার এই মূল্য 7 বছর পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে। নম্বর 2, তুমি যদি এখানে করো, আমার তুলা ইউজ করো, উজবেকিস্তান তুলা হয়, এই তুলাতে তোমাকে আমি 15% ইনসেন্টিভ দিব আমার তুলা ইউজ করলে। এখন এইভাবে তারা দিয়েছে, এই প্লটটাকে তোমাকে দেওয়া হবে এত বছরের জন্য, এটার কোনো ট্যাক্স আসবে না, এবং সেগুলো কি করবে, রাস্তাঘাট করে দিবে আপনাকে। যেগুলো রাস্তা নাই, যেই রাস্তাটা আছে সেটা তো আছে, আরও দরকার হলে আপনি যদি বলেন আমার আরও একটা দরকার, হেলিপ্যাড দরকার, হেলিপ্যাড করে দিবে। বিভিন্ন মন্তব্য আপনার কাছ থেকে নিবে, এবং তারা আপনাকে দিবে যে এখানে আপনি ম্যান পাওয়ারে কী কী সুবিধা আছে, তারাই বলে দিবে যে আমার এখানে ম্যান পাওয়ারের বর্তমান রেট এটা আছে, এদের মাসে এই $100 বেতন আছে এই মুহূর্তে, এটা আগামী 5 বছর এটাই থাকবে, প্রতি বছর 10% করে বাড়বে। আপনাকে নির্ধারিত দিয়ে দিছে, আপনি ওইখানে ইন্ডাস্ট্রি করবেন, কোনো রকমের আপনার কোনো স্ট্রাইক বলতে যে আমাদের যে কিছু হলে রাস্তা বন্ধ হয়ে যায়, এটা এখন আমাদের বর্তমানের জন্য বিনিয়োগের যে সবচেয়ে বড় বাধা। এই কারণে যে যখন সে দেখে, টিভিতে দেখে, নিউজে দেখে, এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, আমাদের এই যে সমস্যাগুলো না, ছোট সমস্যা যদিও, আপনি জানেন কি না, এগুলো বিদেশি টিভিতে এত বড় করে দেখায় যে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে। তখন যে বিদেশি বিনিয়োগকারী
যে আসবেন, উনি টিভিতে দেখতেছে ইন্টারন্যাশনাল একটা নিউজে একটা দেশ দেখাচ্ছে এখানে মারামারি কাটাকাটি হচ্ছে, তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। কারণ হয়েছে যে আমাদের অনেকগুলো পলিসি নাই। গ্যাসের কথা যেটা আমি বলি সবসময়, আমি গ্যাসের উপরে আসা 9টা বছর কাজ করছি, এদের কোনো পলিসি আনতে পারি নাই যে গ্যাস আপনি কি পরিমাণ দিবেন আমাকে, কি ধরনের গ্যাস আমাকে কতদিন কত রেটে দিবেন, এবং আমার এই যে ফ্যাক্টরিটা চালাবো এগুলা তাদের কাছ থেকে কখনো আজ পর্যন্ত 9 বছরে তাদের কাছ থেকে একটা অক্ষরও লেখাইতে পারি নাই যে আমরা একটা নীতিমালা বানাচ্ছি। নীতিমালাটা কি, আপনার সঙ্গে আমার একটা চুক্তি হয়েছে, আপনি আমাকে প্রতিদিন 37,000 প্রতি ঘন্টায় 37,000 ঘনফুট আপনি আমাকে গ্যাস দিবেন। এটার উপরে ভিত্তি করে আমি আমার এখানে 400 কোটি টাকা ইনভেস্ট করেছি। আমি 2টা জেনারেটর চালাবো 1500 কিলোওয়াট করে। আমি কিন্তু আমার বয়লার নেই, আমাদের স্পিনিং, যাদের বয়লার আছে তাদের তো ডাইং সম্বন্ধে। এখন আপনি আমাকে দিচ্ছেন আজকে 37,000 দিচ্ছেন 9,000। এখন আমি যে 400 কোটি টাকা ইনভেস্ট করেছি, ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছি, আধুনিক মেশিন নিয়ে আসছি, এখন আমার কি অবস্থা, গত সপ্তাহ পর্যন্ত 40%, এখন 50 অ্যাভারেজে বাংলাদেশের টেক্সটাইল মিলের যতগুলা মিল আছে 50% বন্ধ গ্যাসের জন্য। তো এখন যে পরিবেশটা, যে পলিসি আপনি বলতেছেন, পলিসি কাকে কাকে বলবেন? আমি সারাদিন আপনাকে বলে গেলাম, আপনি আমার কথা কিছুই শুনলেন না, আপনি ভুলে গেলেন বা পাত্তেই দিলেন না যে না বলার দরকার নেই। কারণটা কি? আপনি যে অ্যাড্রেস করছেন, আপনি যে যুক্তিগুলো তুলে ধরছেন, কিন্তু সেই অনুযায়ী কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ঘাটতিটা কোন জায়গায়? এটা 2টা কারণ হতে পারে আমি মনে করি। একটা তার হইল বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, আমরা যেটা বলবো যে আমি লেখাপড়া জানি না বা এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলাকে এরকমভাবে রাখতেছেন যে আপনি হয়তো এটা এনজয় করতেছেন, একটা যে আমি দেখি ফ্যাক্টরিগুলো বন্ধ থাকতেছে কি হচ্ছে। এবং এখানে কারণ আরও একটা হতে পারে, আমি যেটা সর্বশেষ সংবাদ আমার কাছে তথ্য এসেছে, এই যে তিতাস গ্যাসে যারা আপনার বর্তমানে বা আগে যারা ছিল, এটাকে কি বলে সিবিআই নেতা যারা আছেন, ওনারা কি করতেন, আপনার এখানে 37,000 দেওয়া আছে, আপনার লাইন থেকে তারা কিছু তাদের মানে বাড়তি কিছু ইনকাম নিয়ে আপনার এই লাইন থেকে 6 জনকে দিয়ে দিছে, ওইখান থেকে তারা 6 কোটি টাকা নিয়েছে। তাদের এটা হলো ব্যবসা। 6 কোটি টাকা নিয়ে এখন 6 জনকে বসাই দিছে। এখন যদি এই জিনিসগুলো মনিটরিং করা হয় নাই, কেন আমরা বারবার বলেছি যে দুর্নীতি কোথায় হচ্ছে, এই যে গ্যাসের আজকে প্রাইসটা এখানে কেন আসছে, আমরা 81 সনে যখন ছিলাম তখন আমাদের 4 টাকা রেট ছিল, এবং এখন আজকে কেন 31 টাকা 50 পয়সা দেওয়ার পরে এটা হচ্ছে না? এটার প্রাইস আমার হিসাবে ধরেন 24 টাকার উপরে আসবে না, যদি আপনি চুরি বন্ধ করতে পারেন, এই ধরনের অপচয় বন্ধ করতে পারেন। এগুলো কোথায় আছে, এগুলো বাইর করবে কে? এগুলো বাইর করার মতো লোক নাই, কারণ আপনি সাহস পাবেন না। কারণ সিবিআই নেতারা খুবই পাওয়ারফুল, সত্যিকার অর্থে তারা বাংলাদেশের প্রেসিডেন্টের চেয়েও তাদের পাওয়ার বেশি, তাদের কথা বলার মতো কোনো কায়দা নাই। আপনি বলবেন একটা বুঝ দিয়ে দিবে। তো এখন হলো যে আপনাকে সর্বপ্রথম আপনি যে বিনিয়োগের কথা বলছেন, আমার একটা কথা, সেটা হলো একটা পলিসি বানাতে হবে। সেই পলিসিটা কি হবে? পলিসিটা তৈরি করার জন্য আপনি বিদেশি যারা বিনিয়োগকারী তাদের সঙ্গে বসেন আগে, আপনি আগে দেখেন না। আমার বক্তব্য আমি সংক্ষেপে বলি বাংলায়, আপনি একজনকে দাওয়াত দিবেন বা 5 জনকে দাওয়াত দিবেন, 5 দেশের লোককে, আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কি পছন্দ করেন খাবার জন্য, চাইনিজ না জাপানিজ না বাংলাদেশি না ইন্ডিয়ান, তখন আপনি এইভাবে পাক করেন, তারপরে তাদের দাওয়াত দেন, আসলে তারা খেয়ে সন্তুষ্ট হবে। এখন আপনি তাদের ডাকতেছেন আসেন ইন্ডাস্ট্রি করেন, কি ইন্ডাস্ট্রি করবে, কোন ইন্ডাস্ট্রি? জনাব খোরশেদ আলম, আপনার কথাতেই প্রশ্ন যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি চলে না, আমাদের দেশে ইন্ডাস্ট্রি চাকা বন্ধ হয়ে গেছে। তাহলে আমি যদিও শুধু গাজীপুরের দিকটার কথা বলি, সেখানে প্রায় 900 টেক্সটাইল মিলস রয়েছে, যেখানে অনেকটা গ্যাসের উপর নির্ভরশীল এবং অনেকটাই বন্ধের পথে পাচ্ছে, এবং সেখানে হচ্ছে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক টেক্সটাইল মিলস বন্ধ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা কি আমাদের দেশে এসে সার্ভাইভ করতে পারবে? না, আমি এখানে একটা প্রস্তাব দিয়েছি। আমি ওই আমাদের চায়না চেম্বারের পক্ষ থেকে আমার কাছে বহু চাইনিজ লোক আসছে যে আমরা ইনভেস্ট করতে চাই। আমি ওনাদের বলেছি যে তোমরা আপাতত 3-4টা জায়গায় ইনভেস্ট করো, খুব তাড়াতাড়ি তোমরা লাভবান হবা। আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, আমি টেক্সটাইলের কথা বলি, বহু টেক্সটাইল মিল বিক্রি হবে। সত্যিকার অর্থে তারা করতে পারতেছেন না কেন?
তাদের আপনার এখন ওয়ার্কিং ক্যাপিটাল খুব ক্রাইসিস হয়ে গেছে। কারণটা কি তাও আমি বলে দিই। ওনাকে যখন ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল 84 টাকা বা 90 টাকা ডলার হিসাবে, সেই পরিমাণের টাকাটা ওনাকে দিয়েছিলেন তার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। তো 84 বা 90 টাকাটা আজকে হয়েছে কত, 122 টাকা। কত পার্সেন্ট হলো? 22%, 32% তার ক্যাপিটাল শর্ট হয়ে গেল। তো এখন যে আপনার এই যে 32% ব্যাংক তো দিচ্ছে না, ব্যাংক বলতেছে আমার কাছে টাকা নাই। আপনার কাছে টাকা নাই কেন? ঠিক আছে, আপনি যে টাকা নাই আপনি এখন দিচ্ছেনই না। তাই একটা ফ্যাক্টরিকে ওয়ার্কিং ক্যাপিটাল, তার র মেটেরিয়াল আনতে হবে, তার জিনিসপত্র যেগুলো আছে মেশিনকে আপডেটেড করতে হবে, মডার্নাইজেশন করতে হবে, বেতন বাড়তেছে, এইসব জিনিসগুলোকে করতে হলে তো তার পুঁজি লাগবে। এখন আপনি কি করতেছেন, পুঁজি দিতে পারতেছেন না, তাদের ধরে ধরে ব্যাংক্রাপসি বা তাদেরকে আপনার ক্লাসিফাইড করে দিচ্ছেন। এখন আমার একটা ইন্ডাস্ট্রি, যার জন্য আমার প্রস্তাব যে চাইনিজ বা বিদেশি যারা আসবেন তাদেরকে সর্বপ্রথম আমি অফার করব, আমার ব্যক্তিগত মত, ভাই আমার এখানে এতগুলা ফ্যাক্টরি আছে, আমার কাছে লিস্ট আছে কতগুলা ফ্যাক্টরি বিক্রি হবে বা এভাবে জয়েন্ট ভেঞ্চার চাচ্ছে। আমার প্রস্তাব হলো আপনারা আসেন, আজকে জয়েন্ট ভেঞ্চারে কে কি নেবেন, ড্যানিম বলেন, স্পিনিং বলেন, টেক্সটাইল বলেন, সব রেডি আছে। আপনি আজকে আসলে আজকে ইনভেস্ট করেন এবং আপনাকে সাপোর্ট দিতে হবে এনার্জিতে। এই যে বিষয়টি আপনি বলছিলেন এনার্জিতে সাপোর্ট দিতে হবে, এনার্জির জন্য দেখা যাচ্ছে আমাদের দেশীয় বিনিয়োগকারীরা সংকটের মুখে। যদি এখন বাইরের দেশিরা বিনিয়োগ করতে এসে যে টেক্সটাইল মিলস বলছেন যে অসমাপ্ত অবস্থায় আছে, বিক্রির অবস্থায় আছে, জয়েন্ট ভেঞ্চারের কথা বলছেন, তখন কি এই এনার্জির অভাবে তারা কি চালাতে পারবে না? তারা পারতে পারে না, পারতে পারে। স্যার আমি আপনার কাছে জনাব খোরশেদ আলম, আপনার কাছে এই প্রশ্নটির উত্তর নিয়ে আসবো। আমরা এক ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে ফিরবো আলোচনায়। এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি জনাব শোভন ইসলাম আপনার কাছে একটা বিষয় নিয়ে প্রশ্ন কিংবা আলোচনা, যেটি হচ্ছে রিসেন্টলি ভারত হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কিছু প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারা বলছেন যে কিছু কিছু প্রোডাক্টস হচ্ছে বিশেষ করে তৈরি পোশাক আরএনজি, তারা হচ্ছে দুটো সমুদ্র বন্দর ব্যবহারের কথা বলছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা কিন্তু যখন গত 3 বছরে কোভিডের পরে আমাদের ভারত থেকে কিন্তু স্থলবন্দর দিয়ে মোটামুটি কাপড় এবং আমাদের এক্সপোর্ট যেহেতু একটি স্থলবন্দর দিয়ে আমাদের বেনাপোল বর্ডার দিয়ে, আমরা কিন্তু একটা বিশেষ উদ্যোগ নিয়ে আমরা 4টি বন্দর ওপেন করি এবং একটি নৌ বন্দর ওপেন করি। এবং এটি কেন ওপেন করা হয়? কারণ আমাদের ওইখানে অনেক মাল জমে যেত, বেনাপোল বর্ডারে অনেক মাল জমে যেত, তাতে পচনশীল দ্রব্য জমে যেত, আমাদের কাপড়ও জমে যেত। এবং সেই কারণে আমাদের একটা লিড টাইম, আমাদের কিন্তু আজকালকার যুগে লিড টাইম ইজ দ্য বিগেস্ট থিং। আমাদের কত দ্রুত আমরা কাঁচামাল আমদানি করে কত দ্রুত আমরা এক্সপোর্ট করতে পারবো। আমাদের অফকোর্স আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ করছে, ডেনিমে আমরা ভালো ডেভেলপ করেছি, কিন্তু যদি অন্যান্য ফেব্রিক্স দেখেন যাতে ম্যানমেড ফাইবার কিন্তু একটু ফ্যাশনেবল টুইল, সেগুলো কিন্তু আমাদের এখানে নাই। দ্য অ্যামাউন্ট অফ ফিনিশ দ্যাট উই নিডেড ইজ নাই। এটার জন্য আমরা ইনভেস্টমেন্ট আহ্বান করি। আমরা স্বাবলম্বী হতে চাই অফকোর্স আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, কিন্তু এই মুহূর্তে আমাদের নাই। তাতে তো আমাদের এক্সপোর্ট কমে থাকতে পারে না। স্পেশালি যে ম্যানমেড ফাইবার, মিক্সড কটন, এখন কিন্তু 100% কটন ইজ ভেরি লেস। অনলি 40% অফ দ্য গুডস যা আমরা বানাই সেটা 100% কটন। সো মোস্ট অফ দ্য গুডস আর মাল্টিপল ফেব্রিক টুগেদার, অ্যান্ড সিনথেটিকও এখন কটনের মতো হয়ে যাচ্ছে। সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ করে নাই। তো সেজন্য আমরা এই পোর্টগুলোকে ওপেন করেছিলাম যাতে আমাদের লিড টাইম কমিয়ে আনতে পারি, এবং আমরা প্রচণ্ডভাবে সাকসেসফুল হয়েছিলাম। এখন কি চ্যালেঞ্জ ফেস করছেন? আমি আসছি। তো আমাদের 7 দিনে কিন্তু আমাদের একটা ফেব্রিক মিল থেকে আমাদের ফ্যাক্টরিতে ফেব্রিক চলে আসতো, এবং আমরাও 7 দিনের মধ্যে ফেব্রিকটা এক্সপোর্ট করতে পারতাম। আমাদের ইন্ডিয়াতে গার্মেন্টসের এক্সপোর্ট গিয়ে দাঁড়িয়েছিল $1.2 বিলিয়ন। ইন্ডিয়াতে আমরা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট, সেটি কিন্তু কমেছে গত বছর একটুখানি, $800 মিলিয়ন। এবার যেহেতু আমাদের স্থলপথে এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, আমরা জানি না এটার কি অবস্থা গিয়ে দাঁড়াবে। এটি নতুন একটি আমাদের উপর ধাক্কা। এমনি আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের শুল্ক, তারপরে এই ইন্ডিয়ার এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়া, ইন্ডিয়ার একটি মার্কেট আমাদের জন্য র্যাপিডলি ডেভেলপ করছিল, বিকজ ইন্ডিয়ার কনজিউমার আর স্পেন্ডিং মানি। তো আমরা ইন্ডিয়ার মার্কেটটাকে ক্যাপচার করছিলাম, বিকজ উই হ্যাভ এ ডিউটি ফ্রি অ্যাক্সেস টু ইন্ডিয়া। কিন্তু স্থলপথে বন্দর হয়ে গেল। তো এখন আপনারা বলতে পারেন আপনারা সমুদ্রপথে এক্সপোর্ট করেন না কেন? এখন সমুদ্রপথে কিন্তু আমাদের ডিরেক্ট ভেসেল খুবই অল্প,
এবং সমুদ্রপথেও কিন্তু নিষেধাজ্ঞা আছে। সমুদ্রপথে শুধুমাত্র 2টি বন্দর আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, একটি হলো ক্যালকাটা আর একটি হলো মুম্বাই। তো এই 2টি বন্দর ছাড়া আমরা কিন্তু অন্য কোনো বন্দরে এক্সপোর্ট করতে পারবো না। আমাদেরকে বলে নদীপথে এক্সপোর্ট করবেন কলকাতায়, নদীপথে এক্সপোর্টেও এই জাহাজটি কিন্তু রেগুলার না আমাদের, আর জাহাজটি ফুল না হলে ওটি কলকাতা থেকে আসে না এবং এখান থেকেও যায় না। কাজেই আমাদের যে একদম ইজি অ্যাক্সেস ছিল 7 দিনের মধ্যে গার্মেন্টস ইন warehouse in West Bengal, warehouse in মধ্যপ্রদেশ, সেটা কিন্তু আমরা আর পাবো না। কাজেই আমাদের ডেফিনেটলি আমাদের যদি বন্দর দিয়ে এক্সপোর্ট করতে হয় সেটি আমাদের ডিরেক্ট ভেসেলও নাই। আমাদের মাত্র সব মাসে 1টি কিংবা 2টি ডিরেক্ট ভেসেল আছে যেটি বোম্বেতে যায়, বাকিগুলো কিন্তু আমাদের কলম্বো হয়ে ইন্ডিয়াতে পাঠাতে হবে। কাজেই প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, লিড টাইম বেড়ে যাবে। দ্য নেম অফ দ্য গেম ইজ লিড টাইম। আমরা র মেটেরিয়াল আনবো, আমরা কাপড় বানাবো, আমরা এক্সপোর্ট করব, টোটাল লিড টাইম যদি বাংলাদেশে কমে যায় তাহলে অফকোর্স সবসময় আমরা চাই যে 6 সপ্তাহের মধ্যে দ্য টোটাল লিড টাইম ম্যানেজ করতে, 6 কিংবা 8 সপ্তাহের মধ্যে। এখন সেখানে আমাদের লিড টাইমটি মিনিমাম 15 থেকে 20 দিন বেড়ে যাবে। তার মানে ইটস এ ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন। তো আমাদের ডেফিনেটলি ইন্ডিয়ার মার্কেটে যে আমরা এক্সপোর্ট করতাম সেটি এইটির উপর একটি ধাক্কা পড়বে। কাজেই আমরা চাই যে যা কিছুই হোক আমাদের ট্রেড পলিসি উইল বি সাচ দ্যাট আমরা যাতে ট্রেডে আমরা যাতে সাফার না করি। হোয়াট এভার গভর্নমেন্ট লেভেলে আই এম নট এ পলিটিশিয়ান, পলিটিক্সের কোনো আলোকপাত আমি করতে চাই না, কিন্তু আমাদের ট্রেডের উপর কোনো যেন ধাক্কা না আসে কোনো কারণে। আমি ঠিক বলতে পারবো না কেন আসলো, এটি আমার যায় নাই। তবে কিছু কিছু পলিসি যেটা আমরা নিয়েছিলাম, আমরা কিছু কিছু জিনিস বন্ধ করেছি, যে কারণেই হোক আমরা বন্ধ করেছি। ইন্ডিয়া থেকে স্থলপথে ইম্পোর্ট আমরা বন্ধ করেছি, যে কারণেই বন্ধ করেছি সে ব্যাপারে আমি যেতে না চাই। আমাদের বন্ধ করার প্রতিক্রিয়াতে একটা রেসিপ্রোকাল এটা এসে থাকতে পারে। সেকেন্ড অফ অল, there might be a thinking that বাংলাদেশের গার্মেন্ট সেক্টর অ্যাকচুয়ালি বাংলাদেশের একটি সেক্টর যেটি ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে, সেটি হলো বাংলাদেশের আরএমজি সেক্টর। তারা হয়তো চাচ্ছে যে এই আরএমজি সেক্টরে যাতে আমাদের ইনভেস্টমেন্ট কম আসে, আমরা যে কম্পিটিশনে একটু পিছিয়ে পড়ি, আমরা কম্পিটিশনে পিছিয়ে পড়ি। আপনাকে ধন্যবাদ শোভন ইসলাম। আমি একই বিষয় নিয়ে জনাব খোরশেদ আলম আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের একজন গেস্ট শোভন ইসলাম, উনি অনেকগুলো সংকটের কথা বলেছেন, অনেকগুলো হচ্ছে চ্যালেঞ্জের কথা বলেছেন। ইন্ডিয়ার এই যে নিষেধাজ্ঞাটিকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ভাই একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা, যে বাংলাদেশে ওনারা এখন টুইল কাপড়, ম্যানমেড ফ্যাব্রিক্স, এই ধরনের কাপড় ওনারা ইম্পোর্ট করতেছেন ভারত থেকে। আমাদের কোনো আপত্তি নাই, তবে ওনাদের একটু জানা উচিত বাংলাদেশে আমাদের বর্তমানে ইনভেস্টমেন্ট আছে $23 বিলিয়ন। $23 বিলিয়ন দিয়ে আমরা ইনভেস্ট করে এখান থেকে বাংলাদেশি 15 কোটি লোকের জন্য আমরা কাপড় দিচ্ছি। যদি আমরা এই কাপড়টা না দিতাম তাইলে কিন্তু আপনার এই $12 বিলিয়ন আমাকে ইম্পোর্ট করতে হতো বিদেশ থেকে, এবং আমার কর্মসংস্থান হতো না। এখন একটা কথা যেটা ভাই আর একটা কথা বলছেন যে এখানে এখন পর্যন্ত অনেক জিনিস আছে এখানে পাওয়া যায় না, এই কথাটার সম্পূর্ণ আমি দ্বিমত করব, এই কারণে যে উনাদের হয়তো জানা নেই। আমি আপনাকে বলি, বাংলাদেশে যেই ধরনের মেশিন আছে পার্শ্ববর্তী দেশে সেই ধরনের স্পিনিং টেক্সটাইল মেশিন নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমাদের সম্পূর্ণ জাপানি ইউরোপিয়ান মেশিন। আমি কিন্তু স্পিনের কথা বলি নাই, আমি বলছি ফিনিশ গার্মেন্টস, ফিনিশ ফেব্রিক এবং ফিনিশ, সেটা নাই। এটি আমরা আমরা বড় বড় যে ব্র্যান্ডের কাজ করি সেখানে এই ফিনিশ প্রোডাক্টগুলো পাওয়া যায় না। আমরা ভেরি মাচ কটনে সেনসিটিভ, আমরা ডেনিম পারি কিন্তু আমরা ফিনিশ প্রোডাক্ট পারি না। আমি সমস্ত পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের কাজ করি। আই হ্যাভ ডেসপারেটলি সার্চ টু ডু লোকাল সোর্সিং, আমাদের বায়াররাও চাই আমরা লোকাল সোর্সিং করি, কিন্তু আমরা লোকাল সোর্সিং করতে পারি না। খোরশেদ আলম আপনার বিষয়টা শুনতে চাই। এখন হলো যে বলা হচ্ছে যে আমরা সুতা কাপড় দিতে পারতেছি না। এখানে সুতার কথা বলিনি, আমি কাপড়ের কথা বলছি। ফিনিশ, ভেরি গুড ফিনিশ, আমি বলতেছি টুইল এন্ড সিনথেটিক ফেব্রিক, আমি বলতেছি আপনাকে একটু বলতে প্লিজ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি সুতার ব্যাপারে একটু বলে নেই। 2014 এবং 15 সুতার না, আমি একটু বলে যাই। 2014-15-তে বিটিএমএ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো বিভিন্ন ধরনের ব্ল্যান্ড সুতা বা এগুলো পাওয়া যায় না, যার জন্য তারা বিদেশ থেকে নিয়ে আসে। আমি সরাসরি বাংলাদেশ থেকে টার্কিতে এক্সপোর্ট করেছি 13, 14, 15। আপনাকে আমি এলসি পাঠাবো কেন তারা নিয়েছে টার্কি আমার কাছ থেকে ব্ল্যান্ডের সুতা, মিক্সড বিভিন্ন, যেটা বলবেন ম্যানমেড ফাইবার। আমি কটন, ভিসকস, পলিস্টার, রেয়ন বিভিন্ন বানাতে পারবো না। জি, সুতা নিয়ে তো আমরা গার্মেন্টস বানাতে পারবো না। উই নিড ফেব্রিক, না না, আমি বলতেছি। দ্বিতীয়ত হইল বাংলাদেশে নুমান গ্রুপে এরকম কোনো মেশিন নাই, টুইল তো কিছুই না।
এটা পানিবাদ। আপনি কত টুইল নেবেন? ওনার ডর্নিয়ার লুম, জার্মানির সবচেয়ে বড় লুম ডর্নিয়ার কোম্পানির লুম, সেই লুম দিয়ে দেখুন, উই লাভ টু ইউজ আওয়ার লোকাল ফেব্রিক। আমরা কিন্তু ডেনিম ইম্পোর্ট করি না খুব একটা। ডেনিম উই আর নাম্বার 1 ইন আমেরিকা, ডেনিম নাম্বার 1 ইন ইউরোপ, কিন্তু আমরা টুইল পাচ্ছি না। আমাদের ফিনিশটা হয় না, আমাদের ফিনিশটা হয় না, না কে বলছে পারি না, আমাদের ব্র্যান্ডরা ট্রাইং। ভুল বলছে। নো আই ডোন্ট এগ্রি। আপনি জানেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। না আমি প্রমাণ দেখাই, আসেন আপনি বল চ্যালেঞ্জ করেন। You sell it to the brand. You sell it to the brand. আপনি পারবেন না ব্র্যান্ডকে এটা সেল করতে। না ভুল কথা। টপ ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে হলো আমাদের দেশের প্রতি যথেষ্ট ভালোবাসা। আমাদের দেশের প্রতি মায়া থাকে। আপনাকে আগে দেখতে হবে বাংলাদেশে কি আছে। এই টুইল কাপড় ট্রাই আমাদের ফেব্রিক টিম গো এভরি ফ্যাক্টরি, আমরা সমস্ত বড় বড় ফ্যাক্টরির সাথে কাজ করি। এই ফেব্রিক আমরা টেস্ট করার জন্য কোটি কোটি টাকার মেশিন নিয়ে আসছি। আমি বলি এককালে আমি জানি এগুলো সব। আপনি বাংলাদেশে কি ধরনের গার্মেন্টস এখন তৈরি হয়, ফিনিশ করার পরে হরমোন ধারণা নেন। আপনি বাংলাদেশে কি হাই ফ্যাশনের গার্মেন্টস এখন তৈরি হয়, কি ফ্যাশনের টুইলস তৈরি হয়, বাংলাদেশে কোন কোন ব্র্যান্ডের কাজ হয় সেটি জানেন, এবং দোজ আমরা চেষ্টা করছি লোকাল সোর্সিং এর জন্য, কিন্তু আমরা পারছি না। আপনি আমাদেরকে জানান যে আমার এই ফ্যাব্রিকটা লাগবে, এটা স্যাম্পল দেন না। উই ডু ওয়ার্ক উইথ ইউ। টেক্সটাইল মিল আমরা খুব কাছাকাছি কাজ করি। না কিন্তু টেক্সটাইল মিলের সাথে পার্টনারশিপ আছে। আজকেও সিনথেটিকের একটা মানে ওয়াটার জেট লুম যেটাকে বলে, যেটা সবচেয়ে সেনসিটিভ কাপড় তৈরি হয়, সেই 100 লুম নুমান গ্রুপের বন্ধ আজকে। সেই কাপড় আসতেছে অন্যভাবে, এগুলো বন্ডের মাধ্যমে চলে আসতেছে, বাজারে বিক্রি হচ্ছে। আমার কাছে তথ্য আছে। তো এখন কথা হইলো যে আসল উদ্দেশ্য কি আমাদের? আমরা যদি যদি আমি এখন বলি যে ভ্যালুয়েশন আমরা কি করবো, তাহলে দেশে আমরা সবই বিদেশ থেকে নিয়ে আসবো, ঠিক আছে ভালো, তাহলে আমরা ইন্ডাস্ট্রি করব না। আমাদের ভবিষ্যতে না ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ করতে হবে। ফার্স্ট ডেভেলপ বাট আনটিল ইটস ডেভেলপড আমাদের আরএমজি সেক্টর তো বসে থাকতে পারে না। আমরা বলি নাই তো জনাব খোরশেদ আলম, আমরা এই আলোচনাটিতে আবার ফিরবো। আমি একটা ছোট্ট বিরতি নিয়েছি, ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজনেস টাইমস এর আজকের আয়োজনে ফিরবো আলোচনায়। আমি যেতে চাচ্ছি জনাব খোরশেদ আলম আপনার কাছে। আমরা আসলে একটু আগে কথা বলছিলাম যে আপনি চায়না জয়েন্ট ভেঞ্চারের কথা বলছিলেন, চায়না বিনিয়োগের কথা বলছিলেন। সেই সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের রপ্তানি, বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি আয়ের 85% হচ্ছে আরএনজি থেকে আসে। আমাদের আরও যে অন্যান্য দেশগুলো দেখা যাচ্ছে অন্য আরও কিছু বিষয়ে খুব এগিয়ে, যেমন ইলেকট্রনিক্সের কথা যদি বলি, সিরামিক্সের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশটা অনেকটা পিছিয়ে। এই দুটো বিষয় যদি সংক্ষেপে জানতে চাইব। ধন্যবাদ। আমি বলেছিলাম যে আমাদের যেসব গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ বা 50% প্রোডাকশন হচ্ছে, এগুলো সচল করার জন্য আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা আহ্বান জানাই। ওনারা এসে জয়েন্ট ভেঞ্চার বা এটা কিনতে পারেন বা ভাড়া নিতে পারেন, নিয়ে তাদের প্রোডাক্ট তারা করতে পারেন, যেসব প্রোডাক্টগুলো আমাদের আরএমজির জন্য দরকার। তো এখানে করতে হলে কি করতে হবে, তাদেরকে এখানে ইনভেস্ট করার জন্য যেটা দরকার হবে, সর্বপ্রথম সোলার প্যানেল দিয়ে ফ্যাক্টরিকে সাপোর্ট দেওয়া। দ্বিতীয়ত হলো এখন বর্তমানে লেটেস্ট টেকনোলজি যেগুলো আসছে, পাওয়ার সেভিংস কতগুলো ইকুইপমেন্টস আসছে। যেমন আমার ফ্যাক্টরিতে আমি করেছি 400-600 কিলোওয়াট এখন আমি সেভিংস করতেছি, পাওয়ার সেভিংস মোটর। আপনারা জানেন যে স্পিনিংয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ এবং গ্যাসের দরকার হয়। এইগুলো যদি তারা এখানে ইনভেস্ট করে বা তারা প্রজেক্ট করে, এগুলা যদি সাপোর্ট দিতে পারে, এই ফ্যাক্টরিগুলো তারা চালাতে পারবে এবং তারা সাথে সাথে এখান থেকে লাভবান হবেন। যদি নতুন প্রজেক্টের জন্য আসে, এটা করতে তাদের 3 থেকে 5 বছর লাগবে, সময় লাগবে, যার জন্য এটা সর্বোত্তম হবে। দ্বিতীয়ত হলো যে আরেকটা ইনভেস্টমেন্টে তারা আসতে পারে। বর্তমানে আপনি জানেন যে আমাদের স্টক মার্কেট, এই স্টক মার্কেটের অবস্থাটা সমস্যা দেখা দিছে। এখানেও আপনার ফান্ড ক্রাইসিস। যদি বিদেশিরা এখানে বিনিয়োগ করে, স্টক মার্কেটটা ভালো হবে। এটার জন্য তারা দেখে দেখে করতে পারে। এবং এখানে চায়নার জন্য, চীন দেশের জন্য একটা ব্যাংকের খুব জরুরি। তো ওনারা এখান থেকে যে কোনো একটা ব্যাংকও, যে ব্যাংকগুলো আছে দুর্বল ব্যাংক, এখান থেকে তারা যদি নিয়ে চায়নাদের নিজস্ব ইয়েতে তত্ত্বাবধানে যদি চালায়, এগুলো তো তারা ইনভেস্ট করতে পারে, যেটা আমাদের দেশের জন্য ইমিডিয়েট আমরা একটা লাভবান দেখতে পাবো। ধন্যবাদ মোহাম্মদ খোরশেদ আলম আপনাকে। আমি যেতে চাই শোভন ইসলাম আপনার কাছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আরএমজির ক্ষেত্রে আপনি সরকারিভাবে, কাঠামোগতভাবে কি ধরনের সুযোগ সুবিধা বা নীতিগত কি পরিবর্তন প্রয়োজন, খুব স্বল্প পরিসরে জানবো আপনার কাছে, কারণ আমাদের সময় একদম কম, একদম স্বল্প পরিসরে। এখন অ্যাকচুয়ালি যদি আমি ডিরেক্ট পলিসি সাপোর্টে যাই, তো আমাদের কতগুলো ব্যাপার আছে। আমরা যদি এনার্জিতে আমরা একটা নতুন পলিসি সাপোর্ট ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর প্রপোজাল দিয়েছি। আমরা প্রপোজাল দিয়েছি যে আমাদের সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, এনার্জি নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা বলে কি বোঝাচ্ছি, আমাদেরকে একটা সার্টেন ক্যাপাসিটি কিন্তু প্রত্যেকটি ফ্যাক্টরিকে অ্যালোকেশন করা আছে। সেই অ্যালোকেশনটা আমরা পুরোপুরি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস চাই। সেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস যদি না থাকে, যেই সময়টা আমরা ডাউন টাইম থাকে, সেই ডাউন টাইমটার জন্য আমরা একটা ভর্তুকি কিংবা
কি আমাদের ওই যে লস হলো, সিস্টেম লস হলো, সেইখান থেকে সরকার একটি ইনসেন্টিভ আমাদেরকে দিবে, কারণ এই ক্ষতিটা কিন্তু আমাদের পুষা ওঠা সম্ভব না। সেটাকে আমরা বলছি জ্বালানি নিরাপত্তা আমরা একটি চাই। এটি যদি আমাদের একটা ইন্স্যুরেন্স পলিসির আকারে দেওয়া হয়, আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে প্রস্তুত, নাম্বার 1। নাম্বার 2 হলো গ্রিন এনার্জি। গ্রিন এনার্জিতে কিন্তু অলরেডি বাংলাদেশের আরএমজি সেক্টর ট্রিমেন্ডাসলি ইনভেস্ট করছে। আপনারা জানেন পৃথিবীতে 243টি এখন আমাদের লিড সার্টিফাইড প্ল্যাটিনাম লিড সার্টিফাইড ফ্যাক্টরি রয়েছে। আমরা কিন্তু উনি মোটরের কথা বলছিলেন, আমাদের মোস্ট অফ দ্য ফ্যাক্টরিজ নাও ইউজ সার্ভো মোটরস হুইচ ইজ ভেরি এনার্জি এফিশিয়েন্ট মোটর। আমরা হিগ এনার্জির কথা বলতেছি, হিগ ইন্ডেক্সের কথা বলছি, যেটা সার্ভো ইজ এ ম্যাগনেটিক মোটর। সো হিগ ইন্ডেক্সের কথা আমরা বলছি, হিগ ইন্ডেক্স মোটর, হিগ ইন্ডেক্স কিন্তু আমরা বাংলাদেশের, আমরা হিগ ইন্ডেক্সে আমাদের যেটা সাস্টেনেবল অ্যাপারেল কনসেপ্টে আমরা প্রচুর পরিমাণে এগিয়ে আছি। আমাদের ওয়াটার সাস্টেনেবিলিটি আমরা এগিয়ে আছি। ইউজিং ডাইজ অ্যান্ড কেমিক্যালস, আমরা কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ডাইজ অ্যান্ড কেমিক্যাল আমরা ইউজ করছি। সো ওভারঅল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটিতে কিন্তু বাংলাদেশের আরএমজি সেক্টর হ্যাজ রিয়েলি ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে 10টি সবচেয়ে পরিবেশ বান্ধব কারখানার মধ্যে 8টি বাংলাদেশে, পৃথিবীর 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে 80টি বাংলাদেশে। সো জাস্ট ইউ ইম্যাজিন যে আমাদের পরিবেশগতভাবে আমাদের আরএমজি সেক্টর সবচেয়ে দিক দিয়ে এগিয়ে গেছে। নীতিগত সহায়তা আমি যেটা বললাম, এনার্জি ইজ নাম্বার 1, নাম্বার 2 ইজ আমাদের ব্যাংকিং সেক্টরের সাপোর্ট দরকার আমাদের, ব্যাংকিং সেক্টরে, এবং লাস্ট বাট নট লিস্ট আমাদের যে কর কাঠামো রয়েছে, ভ্যাট, ট্যাক্স, যে আমাদের এনবিআর যেটি রিফর্মের একটা কথা ছিল, সেটি কিন্তু আবার বন্ধ হয়ে গেল, কিন্তু দ্যাট ইজ এ মাস্ট। এই তিনটি জিনিস আমাদের একেবারে দরকার। ইসলাম, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ খোরশেদ আলম, আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের বিজনেস টাইমস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।